আজকের শুরুতেই যেটি বলতে চাচ্ছিলাম যে আমরা অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশনের যে 10 মার্কস রয়েছে এর জন্য তোমাদের ইন্ডিভিজুয়ালকে সবাইকে টপিক দিব এবং এই টপিকের উপরে তুমি একটি প্রেজেন্টেশন রেডি করবে, রেডি করে সবাই এটা প্রেজেন্ট করবে। এটা 10 মার্কস। টপিকগুলি আমাদের সিলেবাসের মধ্য থেকেই দিব। তো আমাদের যে টোটাল 30 মার্কস অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট, তো সেটার জন্য মূলত ক্লাস টেস্ট তো আমরা নিয়েছি, চাইলে আরও একটি নিতে পারবো সময় থাকলে। আর অ্যাটেন্ডেন্স তো তোমরা ক্লাস করলে ফুল মার্কস পেয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের জন্য এই 10 মার্কস বরাদ্দ আছে। তো এই জন্য তোমাদেরকে টপিক দিব। তো আজকে আমি প্রথমে টপিক দিতে চাই, সেটি হলো ক্যাশ ম্যানেজমেন্ট। এই ক্যাশ ম্যানেজমেন্টের উপরে প্রেজেন্ট করবে। যে কেউ নিতে চাইলে এটা নিতে পারো। কে নেবে বলো? এর ভেতরে কি কি থাকবে সেটি আমি ডিটেইল বলে দিব, যে এর মধ্যে কি কি তুমি রেডি করবে। স্যার আমি তো ক্যাশ ম্যানেজমেন্ট স্যার আরিফ তাহলে ক্যাশ ম্যানেজমেন্ট গেল। এরপরে ব্যাংক সোর্স অফ ফাইন্যান্সিং, এটা কে নেবে? ব্যাংক সোর্স অফ ফাইন্যান্সিং, এটার উপরে কে বলবে, কে প্রেজেন্ট করবে? যে কেউ। আমি ডিটেইল বলে দিব। ব্যাংক সোর্স অফ ফাইন্যান্সিং কে নেবে? স্যার তামান্না নেব স্যার। তামান্না? জি স্যার। তামান্না শুনতে পাচ্ছ? তো কথা বলছে না তো। শুনতে পাচ্ছ না? স্যার গোপন সূত্র খবর পেলাম যে আমাদের এক্সাম নাকি স্যার মানে 25 তারিখে নিবে শুনলাম, জানুয়ারি। গোপন সূত্র কেন? এটা তো আগে থেকেই বলা আছে। 25 থেকে 31 তারিখের মধ্যে এক্সাম শুরু শেষ হবে আর কি, জন্য স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ। তো তামান্না কি শুনতে পাচ্ছ? কই তো কথা বলছে না তো। ব্যাংক সোর্স, তারপরে স্পন্টেনিয়াস সোর্সেস অফ ফাইন্যান্সিং, এটাকে নিবে? স্পন্টেনিয়াস সোর্সেস অফ ফাইন্যান্সিং। স্যার আমি ওই যে ব্যাংক সোর্স যেটা ওটা আমি নিলাম স্যার। ব্যাংক। আচ্ছা, আরমান ব্যাংক সোর্স গেল। এরপরে স্পন্টেনিয়াস সোর্স কে নিবে? ইয়া কই, শাওন কই আজকে? স্যার অনলাইনে নাই তো দেখলাম স্যার। মনে স্যার এই যে নেট কোনে প্রবলেম তো, শীতকালে স্যার অনেক জায়গায় থাকে মানে ইয়া বন্ধ থাকে। আমাদের বাসায় স্যার গতকাল বৃহস্পতিবার দিন স্যার এই যে ক্লাস পড়া করতে পারিনি স্যার, এই যে বন্ধ আসলে সারাদিন। সারাদিন কারেন্ট থাকে না? না স্যার যে উন্নয়ন কাজের জন্য স্যার, যে কি উন্নয়ন নাকি আচ্ছা কয়। আচ্ছা আচ্ছা, সেটা তো মাঝে মধ্যে, ওটা তো আর প্রতিদিন না। কিছু এলাকা হচ্ছে আর কি। তো যাই হোক, তাহলে আমাদের 3টা টপিক দিলাম। তোমরা এখন তো আছো 3 জন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার আমি ব্যাংক সোর্স অফ ফাইন্যান্সটা নিচ্ছি স্যার। আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য তখন কথা শোনা যাচ্ছিল না। ওটা তো আমি আরমানকে দিয়ে দিছি। তুমি স্যার করো। আমি তো আগে বলেছিলাম স্যার, এখন নেটওয়ার্কের প্রবলেমের জন্য স্যার। তোমার তো কথা শুনতে পাইনি, সমস্যা নাই। তুমি করো, স্পন্টেনিয়াস সোর্সের উপরে করো। স্পন্টেনিয়াস সোর্স দুইটা তো ওখানে ওই চ্যাপ্টারে, একটা হলো স্পন্টেনিয়াস আর একটা ব্যাংক। স্যার ফুল লাইনটা কি স্পন্টেনিয়াস সোর্সেস অফ ফাইন্যান্সিং? জি জি। এখন আমি ডিটেইল বলছি, তুমি এর মধ্যে যেটি করবে, স্পন্টেনিয়াস সোর্স কাকে বলে সেটি প্রথমে বলবে। তারপরে এর মধ্যে 2টা সোর্স রয়েছে। কি কি? একটি হলো ট্রেড ক্রেডিট বা অ্যাকাউন্টস পেয়েবল, আর একটা হলো অ্যাক্রুয়ালস। এই দুইটাকে তুমি ডিসক্রাইব করবে, ট্রেড ক্রেডিট কি এবং ট্রেড ক্রেডিটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলি বলবে। এবং এক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্ট থাকে, আমরা কখনো ক্যাশ ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করি, কখনো রিজেক্ট করি।
এই ডিসিশনগুলি কিভাবে নেই, তারপরে অ্যাক্রুয়ালস বলতে কি বোঝায়, অ্যাক্রুয়ালসের সুবিধা অসুবিধা, এবং এটি কিভাবে ফাইন্যান্সিং হিসেবে কাজ করে, এই ডিটেইল এগুলি তুমি ওর মধ্যে বলবে। 4-5 মিনিট সময় পাবে। শুনছো? জি স্যার। ওকে, তাহলে স্যার ক্যাশ তোমারটা বলে ম্যানেজমেন্টে দিল। কি কি টপিক থাকবে স্যার? ক্যাশ ম্যানেজমেন্টের টপিকগুলো একটু বলবেন? ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে থাকবে ক্যাশ ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। একটু আস্তে বলুন স্যার, লিখছি ডেফিনিশন। তারপর স্যার হোয়াট ডু ইউ মিন বাই ক্যাশ ম্যানেজমেন্ট? দাঁড়া স্যার, একটু হোয়াট ডু মিন বাই ক্যাশ ম্যানেজমেন্ট। তারপর স্যার তারপর স্যার তারপরে ফ্যাসিটস অফ ক্যাশ ম্যানেজমেন্ট। কি স্যার? ফেসিক নাকি ফ্যাসিটস, বেসিক? স্যার ফ্যাসিটস, বানানটা একটু FACET। FACET, ফেসিস অফ ক্যাশ ম্যানেজমেন্ট। বুঝছি স্যার, ক্যাশ ম্যানেজমেন্ট। এর মধ্যে কি কি আছে আর কি সেগুলি বলবে। তারপরে ক্যাশ ডিসবার্সমেন্ট অ্যান্ড ডান্স ক্যাশ লিখে নিন। দিস বার্স ক্যাশ তারপর কালেকশন, স্যার ক্যাশ ক্যাশ ডিসবার্সমেন্ট অ্যান্ড ক্যাশ কালেকশন স্ট্র্যাটেজি। কালেকশন, মানে স্যার ক্যাশ ডিসবার্সমেন্ট এন্ড মানে এবং ক্যাশ কালেকশন স্ট্র্যাটেজি। তারপর স্যার এগুলোই কর। স্যার আপনি একটু স্যার আগে ভিডিওগুলো একটু স্যার দিতেন স্যার, ইউটিউবে খুব ভালো তো স্যার, একটু ক্লাস করতে পারতাম স্যার। তুমি তো বললে স্যার আমরা দেখারই টাইম পাই না, তাহলে দিয়ে লাভ কি? স্যার দিবেন স্যার, আমি দেখবো স্যার। অন্য আমি স্যার ওটা বলি নাই স্যার, আপনি তো স্যার বুঝার ভুল করছেন যে বুঝার ভুল করছেন স্যার আর কি। মানে স্যার আমি বলছি যে স্যার আমরা স্টুডেন্টদের দেখা চাই বা অন্যান্য স্টুডেন্টকে দেখার সময় আছে আর কি। অনেক স্যার শুনি যে রেকর্ডিং করে বাট দেয় না, এডিটিং করার সময় পায় না পুরো। এই জন্য বলছি স্যার দিয়ে দেন স্যার, কারণ আমরা স্টুডেন্টদের দেখার সময় পাই না, আর অন্য সময় আছে এই জন্য। কিন্তু স্যার আমি তো তোমরাই পড়ালেখা তো করি স্যার, সময় আমার পাও জন্য না, দিন স্যার। এই যে স্যার বললে আমি স্যার তোমরাই ঠিক তো মতো সময় পড়ালেখা পাও না। করি স্যার। স্যার আপনি আমার জন্য দিয়েন স্যার, আমি পড়াশোনা করে আপনি স্যার আমার জন্য দিয়েন স্যার, অনলি স্যার, আর কারোর জন্য দেওয়া লাগবে না স্যার। তোমরা আমাদের সময় না পাইলে আমি কষ্ট করে স্যার আমি আপলোড ঠিক দিলে মতো লাভ নেই। পড়ালেখা করি স্যার, কালকে আমি স্যার 1টা পর্যন্ত পড়াশোনা করছি। বেশ, তো তোমার টপিক বুঝছো এখন কি লিখতে হবে? জি স্যার। এই যে দেখেন স্যার, আপনারা তো বিশ্বাস করবেন, এই যে দেখেন স্যার চোখে কালি পড়ে গেছে। দাঁড়ান স্যার, ভিডিও কল রেকর্ড, এই যে দেখেন স্যার চোখে নিচে স্যার, এই যে দেখেন কালি পড়ে গেছে স্যার। পড়তে পড়তে? জি স্যার। স্যার ঠিক মতো পড়াশোনা করি, বইয়ের কোন জায়গায় কি আছে না আছে স্যার বলতে পারবো স্যার। আচ্ছা, বেশ। আমার স্যার ইংলিশ প্রশংসা স্যার অনেক স্যাররাই করে যে আমি খুব ইংলিশ ভালো পড়তে পারি, বাংলা অর্থ ভালো দেয়। তার মানে কি পড়াশোনা করি, নাহলে বলবো কেমনে ইংলিশে বাংলা অর্থ জানবো কেন ভালো? স্যার আমার শখ স্যার ভার্সিটি টিচার হওয়া স্যার। আপনি তো স্যার দেখছেন স্যার, যদি সম্ভব হয় স্যার আপনাদের বিশ্ববিদ্যালয়ে স্যার একটু রেখে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরমান, জি স্যার। তোমার টপিকের মধ্যে কি কি লিখবে বলছি শুনো। জি স্যার। ফার্স্ট অফ অল ব্যাংক সোর্স বলতে কি বোঝায় এটা বলবে, মানে ফার্স্ট ডিফাইন করবে। এর মধ্যে কি কি আছে? 3 ধরনের রয়েছে। একটা হলো সিঙ্গেল পেমেন্ট নোট, আমরা এগুলি ক্লাসে পড়েছিলাম। একটা হলো সিঙ্গেল পেমেন্ট নোট, সেকেন্ড হলো লাইন অফ ক্রেডিট, তারপরে রিভলভিং ক্রেডিট। এই তিনটাকে তুমি ডিসক্রাইব করবে, কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয়, সেগুলি বের করতে হয়। এটা ডিটেলস করলেই হবে। জি শুনছো? স্যার। জি স্যার। এই 3 ধরনের সোর্স কি কি? লাইন অফ ক্রেডিট, সিঙ্গেল পেমেন্ট নোট আর রিভলভিং ক্রেডিট। এটা বইয়ে আছে, ওই যে তোমাদের একটি চ্যাপ্টার দিয়েছিলাম, ওই চ্যাপ্টারের মধ্যেই আছে এগুলো ডিটেল। স্যার প্রথম চ্যাপ্টারটা যেটা দিয়েছিলেন স্যার, না? জি। স্যার আমারগুলি আরেকবার বলা যাবে? লিখতে পারিনি তখন। স্পন্টেনিয়াস সোর্সের মধ্যে এটা কাকে বলে প্রথমে লিখবে, দেন ট্রেড ক্রেডিট, ট্রেড ক্রেডিট ডিটেলস লিখবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহ, ক্যাশ ডিসকাউন্ট কখন অ্যাকসেপ্ট করি কখন রিজেক্ট করি।
তারপরে আরেকটা হলো অ্যাক্রুয়ালস, এটা সম্পর্কে ডিটেলস বলবে। অ্যাক্রুয়ালস কি, কখন এটি আমরা ফাইন্যান্স হিসেবে ইউজ করি, এক্সাম্পল সহ এটা বুঝিয়ে বলবো। এই তো স্যার অ্যাকুয়ালসের আগে কি বললেন আরেকটা? ট্রেড ক্রেডিট। ট্রেড কি এর পরে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আরেকটা? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপরে ক্যাশ ডিসকাউন্ট অফার। এই ক্যাশ ডিসকাউন্ট অফার কখন আমরা অ্যাকসেপ্ট করি, when to accept and when to reject, এই তো এগুলি বলবো ডিটেইল। ওই টপিকটা বই থেকে তুমি পড়লেই বুঝবে এর মধ্যে কি কি আছে। জি স্যার স্যার। আমারটা ওই যে স্যার ব্যাংক ইয়াটা যেটা এটা বলতে ডিফেন্ড আর ডিসক্রাইব আর ক্যালকুলেট কিভাবে করতে হয় টাইপস গুলো এই আর কি নাকি স্যার? জি জি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। রিভলভিং ক্রেডিট এটা কাকে বলে এগুলি ডিসক্রাইব করবে। রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে আবার ওই যে ইয়ে আছে দেখবে, কমিটমেন্ট ফি, এটি কখন কমিটমেন্ট ফি থাকে, কমিটমেন্ট ফি ক্যালকুলেট করে, তো ওইগুলি ডিটেইল আলাপ করবে। বইয়ের মধ্যে ওই তিনটা ভালো করে পড়বে, পড়লেই বুঝবে এর মধ্যে কি কি আছে। এই এরপরে বাকি থাকলো শাওন। শাওনের জন্য একটা টপিক দিয়ে রাখি, কিন্তু আজকে এখনো জয়েন করেনি। স্যার গ্রুপে দিয়ে রাখেন স্যার, আচ্ছা, এটা তাহলে দেই। নক করলে আমাকে নক করলে আমি বলে দিব, সমস্যা নেই। তাহলে আজকে আমরা শুরু করি। আব্দুল্লাহ নাই আজকে? না স্যার। স্যার এটা কি ডেট আছে কোনো কয় তারিখে নেবেন? ডেট তো আগামী ক্লাস। আগামী ক্লাস আগামী বলতে ক্লাস বলতে আগামীকাল পারবে? না আগামী স্যার, না ক্লাস স্যার। স্যার একদিনে তো সম্ভব না। তাহলে আগামী ক্লাস বলতে তাহলে আগামী সপ্তাহের প্রথম ক্লাস, নেক্সট উইকের নেক্সট সোমবার আর কি স্যার। ফার্স্ট ক্লাস আর কি, জি নেক্সট উইক। জি স্যার। ওকে, এর মধ্যে সবাই রেডি করে ফেলি। তো আজকে আমরা ক্লাস পড়াশোনার দিকে যাই। তো আমরা ওই চ্যাপ্টারটা শেষ করেছি না? না স্যার, চ্যাপ্টার বাকি ছিল, ওই যে সেদিনকে ইয়া করছে সারাদিনে যে কোনটা বাকি ছিল? ইন্টার নিয়ে ইন্টারনেট নিয়ে তো একটা ক্লাস গেল, বাকি ছিল কি ওই স্যার? চ্যাপ্টার? বাকি ছিল, বাকি ইন্টারনেট ছিল কি স্যার, বাকি ভালোই ছিল? বাকি ছিল স্যার, খেয়াল নেই স্যার। মানে মানে এই চ্যাপ্টার কিছু বাকি ছিল, বলছেন যে আগামী ক্লাসে শেষ করাই দিব আর কি। আর স্যার আমাদেরকে স্যার মানে এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন আসছে স্যার, প্রশ্নের উত্তরগুলো কোন পেজে স্যার একটু বলে দেন স্যার আজকে একটু স্যার। আর মাঝখানে স্যার ডিসকানেক্ট হয়ে গেছে নেটওয়ার্কের কারণে। এই চ্যাপ্টারে তো আমরা যা যা পড়েছি সেগুলি তো জানোই। দুইটা পার্ট, একটা হলো স্পন্টেনিয়াস সোর্স অফ ফাইন্যান্সিং, আর একটি হলো তোমার ব্যাংক সোর্স অফ ফাইন্যান্সিং, এই দুইটাই আমরা পড়েছি। স্যার একটু আবার বলো স্যার, স্পন্টেনিয়াস সোর্স অফ ফাইন্যান্সিং, জি। ফাইন্যান্সিং আর একটা কি স্যার? কেন তোমার বই ইয়ে নাই? স্যার বই তো আছে স্যার, একটু লাইব্রেরিতে বলবো স্যার। আর স্যার প্রশ্নগুলো একটু পড়ে দেখি কি প্রশ্ন করবেন, মানে গতবার দিছিলেন স্যার, তাহলে স্যার একটু ভালো হয় স্যার আমাদের জন্য। কারণ স্যার অনেকে লাইনে ছিল, অনেকে ছিল না স্যার। স্পন্টেনিয়াস সোর্স আর হলো ব্যাংক সোর্স, দুইটা সোর্স পড়েছি, এটাই হলো সিলেবাস। এর মধ্যে ডিটেল যা যা পড়েছে সবগুলি। আর আজকে যে টপিকটা পড়বো সেটি এটা কোন হলো, চ্যাপ্টার স্যার? আজকে চ্যাপ্টার আমরা তো ওই একটাই যেটা সেট দিয়েছিলাম বইয়ের চ্যাপ্টার, ওইটাই আজকে তোমাদের যে টেক্সট বই ওখান থেকে এই চ্যাপ্টারের, এই চ্যাপ্টারটা ওখানেও আছে, চ্যাপ্টার 31, ওখান স্যার এটা কি থেকে যে গত স্যার মিড টার্মে যে বইটা পড়াইছে ওই বইটাই স্যার? জি। তো আজকে আমরা আলাপ করব প্রথমে বেনিফিট এন্ড কস্ট অফ ট্রেড ক্রেডিট। এটি তোমাদের ইস্যুও লাগবে, অ্যাসাইনমেন্টের জন্য লাগবে, ট্রেড ক্রেডিট নিয়ে যে করবে। বেনিফিট এন্ড কস্ট বা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রেড ক্রেডিট। তো অলরেডি আমরা স্পন্টেনিয়াস সোর্স নিয়ে তো অনেক আলাপ করেছি, এখন দেখব যে এই স্পন্টেনিয়াস সোর্সের মধ্যে one of the sources is the trade credit, and trade credit has some advantages and disadvantages as well. তো সেক্ষেত্রে অ্যাডভান্টেজ গুলি কি কি?
তারপরে যদি পয়েন্ট আউট করি, তোমাদের ওই বইয়েও আছে, যেটি টেক্সট বই, সেখানে এটা আমরা যে চ্যাপ্টারটি দিয়েছিলাম পিডিএফ, ওটা আর এটা সেম, ওখানে এই টপিকটা নাই, এই জন্য বই থেকে বলছি। তো ফার্স্ট অফ অল ইজি অ্যাভেলেবিলিটি। ইজি অ্যাভেলেবিলিটি বলতে আমরা সহজেই বুঝি যে সহজ প্রাপ্যতা, সহজে পেয়ে যাই। তার মানে if you want to get access to the trade credit, it is easy for you. Why easy? Because you can go to a suppliers and purchase on credit. You don't need to apply for the purchase on credit. তুমি যদি ব্যাংক থেকে লোন নিতে চাও, সেক্ষেত্রে যেমনি একটা প্রসিডিউর আছে, অ্যাপ্লিকেশন করতে হয়, আরো অনেক ফর্মালিটিস রয়েছে, ব্যাংক উইল জাস্টিফাই, ইনভেস্টিগেট অ্যান্ড উইল take decision whether they will approve or not. But in case of trade credit, there is no such formalities. You just go to the suppliers. If you are well known to him, then they will provide you the trade credit. That means you can purchase on credit. তুমি বাকিতে কিনতে পারো যে কোনো সাপ্লায়ারের কাছ থেকে, শোরুমে বা দোকানে গিয়ে তুমি সহজেই কিনতে পারো, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন বা এসব ঝামেলার কিছু নাই। এ কারণে বললাম ট্রেড ক্রেডিটের বড় বা প্রথম অ্যাডভান্টেজ হলো এর ইজি অ্যাভেলেবিলিটি। তারপরে দেখো সেকেন্ড হলো ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি এটিও একটি অ্যাডভান্টেজ, বিকজ ফ্লেক্সিবিলিটি বলতে আমরা কি বুঝি? হোয়াট ক্যান বি চেঞ্জড ইজিলি। আজকে আমাদের এখানে ভালো লাগলো, এখান থেকে কিনলাম, ভালো লাগলো না আরেক জায়গাতে গেলাম, এটি যদি করার সুযোগ থাকে, দ্যাট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি। তো যদি এরকম হয় কোনো একটা পার্টির কাছ থেকে আমরা রেগুলার কিনি এবং সেই পার্টির কাছ থেকেই কিনতে হবে, আর কোথাও যাওয়ার সুযোগ নেই, তাহলে এটা তো আর ফ্লেক্সিবিলিটি না। বাট ইন কেস অফ ট্রেড ক্রেডিট দেয়ার ইজ ফ্লেক্সিবিলিটি। দ্যাট মিনস এখান থেকে আজকে কিনলাম, ভালো লাগলো না, আবার ওখান থেকে কিনলাম, এই সুযোগ এখানে রয়েছে। অ্যান্ড থার্ডলি ইনফর্মালিটি। ইনফর্মালিটি ইজ দেয়ার। ইনফর্মালিটি মানে যেটা ফর্মাল না সেটাই ইনফর্মালিটি। ফর্মাল না কেন? কারণ এখানে ফর্মাল অ্যাপ্রোচ নাই। ফর্মাল অ্যাপ্রোচ তো বুঝো, যেমনি ব্যাংক লোনের ক্ষেত্রে দরকার হয়, তোমাকে যেতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, যাচাই বাছাই হবে, তারপরে তারা সিদ্ধান্ত নিবে, এসব বিষয় এখানে না। ইনফর্মাল অ্যাপ্রোচ, ইউ জাস্ট গো টু দ্য শপ or go to the suppliers and purchase on credit. That's all. এটা তোমার ইনফর্মালিটি। এই তিনটি অ্যাডভান্টেজ আমরা বললাম ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে, বুঝছো? এরপরে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো দেয়ার ইজ এ কস্ট। আমরা ওই যে বের করেছিলাম আর আগে, কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট। এখানে একটি কস্ট রয়েছে, হিডেন কস্ট। যেমনি তোমাকে বললো যে আপনি যদি ক্যাশে কিনেন তাহলে 1 লাখ টাকা, আর ট্রেড ক্রেডিট তো বাকিতে কেনা, আগে তোমরা জানো, তাহলে ক্রেডিট প্রাইস হলো 1,10,000 টাকা। তার মানে তুমি এখন ক্যাশে কিনলে 1 লাখ টাকায় পাচ্ছ, আর ক্রেডিটে কিনলে 1,10,000 দিতে হচ্ছে, কিন্তু এখন দিতে হচ্ছে না, এটা ইনস্টলমেন্টে বা পরবর্তীতে 6 মাস পরে কোনো এক সময় দিবে। তুমি কোনো এক পরবর্তীতে দেয়ার এই ক্রেডিট ফ্যাসিলিটিস তুমি পাচ্ছ, বাট দেয়ার ইজ এ কস্ট। এই যে 10,000 টাকা তোমার বেশি দিতে হচ্ছে, ইট ইজ এ কস্ট। সো ইন ট্রেড ক্রেডিট দেয়ার ইজ এ কস্ট, সো দ্যাট ইজ ইটস ডিসঅ্যাডভান্টেজ। এটি হলো এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। ইউ গট দি পয়েন্ট? তো এই গেল আমাদের ট্রেড ক্রেডিটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আমরা যেটি আলাপ করব আরেকটি টপিক, সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স। ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে সিকিউরিটি কি কি? ওকে, শুনছো? এটা শাওনের জন্য থাকবে এই টপিকটা।
সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স। শাওন পরে এই ক্লাসটি শুনলেও নিজেই বুঝে যাবে এটি ওর টপিক। তোমরাও বলে দিবে যে সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স, তার মানে ইফ ইউ ওয়ান্ট টু টেক bank loan, then what are the security or collateral you need to have? তোমার ব্যাংকে কি কি সিকিউরিটি বা জামানত থাকতে হবে সেগুলি নিয়ে আমরা দেখব। তো এখানে যেহেতু ব্যাংক লোন বলতে আমরা শর্ট টার্ম লোন কি মিন করছি, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল তো লং টার্মের কোনো বিষয় নাই এখানে, এভরিথিং ইজ ইন শর্ট টার্ম। তো এখানে শর্ট টার্ম লোন বলতে তো আমরা বুঝি দ্য ম্যাক্সিমাম ম্যাচুরিটি অফ দ্য লোন ইজ 1 ইয়ার, 3 মাস 6 মাস 1 বছর, এর বেশি না। তো এক্ষেত্রে তুমি ব্যাংকে কোলাটেরাল হিসেবে কি রাখবে? তো ফার্স্ট অফ অল অনেক ধরনের কোলাটেরালই রয়েছে এখানে। ফার্স্ট অফ অল হলো হাইপোথিকেশন, তারপর হলো প্লেজ, তারপরে হলো মর্টগেজ, তারপরে হলো লিয়েন। এই চারটি আমরা কোলাটেরালের কথা এখানে উল্লেখ করলাম। চার ধরনের সিকিউরিটি আর কোলাটেরাল ইজ দেয়ার। এই সিকিউরিটি অ্যান্ড কোলাটেরাল গুলি কি কি আমরা এবার একটু ডিটেইলস দেখব। তো ফার্স্ট অফ অল হাইপোথিকেশন কাকে বলে সেটা আমরা জানবো। সাপোজ ইউ ওয়ান্ট টু টেক এ শর্ট টার্ম লোন, the name of the loan is cash credit, সিসি লোন বলা হয়। সিসি বলতে ক্যাশ ক্রেডিট। এই সিসি লোন নেয়ার ক্ষেত্রে ইউ হ্যাভ টু অপশনস, দুই ধরনের সিকিউরিটি বা কোলাটেরাল সিস্টেম রয়েছে। সেটি কি? আগে এক্সাম্পল দেই তাহলে বুঝবে। যে ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিলাম, লোন নিয়ে কি করব? র মেটেরিয়ালস কিনবো। র মেটেরিয়ালস কিনলাম 1 লাখ টাকা লোন নিয়ে। এখন ব্যাংক তো আমাকে টাকা দিল, ব্যাংকের এই লোনের এগেইনস্টে সিকিউরিটি কি? সিকিউরিটি হলো আমি যে গুডস কিনলাম, এই গুডস গুলোই হলো সিকিউরিটি, ব্যাংকের কাছে রাখতে হবে। এখন গুডস গুলি কিনে তো আমি ইউজ করব, আমার কাছে থাকবে, কিন্তু এর ডকুমেন্টস গুলি, আমি কি কি গুডস কিনেছি, কোথেকে কিনেছি, যাবতীয় ডকুমেন্টস, পেমেন্ট নোট, এগুলি সব ব্যাংকের কাছে জমা দিতে হবে। ব্যাংক জানলো তুমি এই টাকা নিয়ে কি কি করেছো, এই ডকুমেন্টস গুলি ব্যাংকের কাছে থাকলো, এর এগেইনস্টে তুমি লোনটা নিয়েছো। তো এই ডকুমেন্টস গুলি ব্যাংকের কাছে থাকাটা, এটা একটা সিকিউরিটি, একে বলে হাইপোথিকেশন। মানে ইফ ইউ টেক আ সিসি লোন, সিসি হাইপোথিকেশন বেসড সিসি লোন যদি তুমি নাও, সেক্ষেত্রে ইউ ক্যান টেক দ্য ফান্ড, ইউ ক্যান টেক দ্য ক্যাশ ফ্রম দ্য ব্যাংক অ্যান্ড পারচেজ দ্য গুডস, and the goods will be considered as the collateral of the loan. এই লোনের সিকিউরিটি হিসেবে এই গুডসটাই ব্যাংকের কাছে থাকবে, এর ডকুমেন্টসগুলি। আর গুডসগুলি পজেস করবে তুমি, মানে তোমার কাছে থাকবে, তুমি এটা ইউজ করবে, প্রোডাকশন করবে। এই সিস্টেমকে বলে হাইপোথিকেশন। তারপরে দেখবো আমরা প্লেজ। প্লেজের ক্ষেত্রে প্লেজ অলসো ইউজ ইন সিসি লোন অলসো। সিসি লোনের ক্ষেত্রে এটিও ইউজ হয়, বাট দেয়ার ইজ আ লিটল বিট ডিফারেন্ট ফ্রম হাইপোথিকেশন। হাইপোথিকেশনে আমরা ডকুমেন্টস রাখতে হয় বলেছি, আর ইন কেস অফ প্লেজ the total goods will be kept in bank custody. Bank is the custodian of the goods. তার মানে bank provide you loan and by the cash you purchase the goods. এই গুডসটি কোথায় থাকবে? ব্যাংকের কাস্টডিতে থাকবে, ব্যাংকের লকারে বা কাস্টডি বা ওয়্যার হাউস, এই ওয়্যার হাউসে থাকবে। কারণ এই টাকা নিয়ে তুমি এই গুডস কিনেছো, কিন্তু ব্যাংকের কাছে রেখে দিলে এই গুডস তো তোমার, তুমি কিনেছো, ব্যাংকের পারমিশন নিয়ে তুমি ওখান থেকে অল্প অল্প করে গুডস নিয়ে আসবে, সেটি প্রোডাকশন করবে, সেল করবে, আবার ব্যাংকে একটি ইনস্টলমেন্ট দিবে, কিছু ক্যাশ পে করবে, আবার কিছু নিয়ে আসবে, আবার প্রোডাকশন করবে, আবার পেমেন্ট করবে। তো দিস সিস্টেম উইল কন্টিনিউ। তার মানে প্লেজের ক্ষেত্রে প্লেজ ইজ অলসো ইউজড ইন সিসি লোন, বাট দ্য গুডস itself will be considered as the collateral of the loan. এটিকে বলে প্লেজ। প্লেজ নর্মালি ইউজ হয় ক্ষেত্রে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে।
এই প্লেজ সিকিউরিটি ইউজ হয় মুভেবল প্রপার্টি। মুভেবল বলতে তো আমরা বুঝি যেসব গুডস মুভ করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এগুলি যদি আমরা কোলাটারাল হিসেবে রাখি সেটিকে বলা হয় প্লেজ। আর যেগুলি ইমুভেবল প্রপার্টি, মুভ করা যায় না, মনে করো ল্যান্ড বিল্ডিং, এগুলি তো আর মুভ করা যায় না। তুমি যদি ব্যাংক থেকে লোন নাও, লোনের এগেনস্টে এই ইমুভেবল প্রপার্টি সিকিউরিটি হিসেবে রাখো, মনে করো তোমার বিল্ডিং বা ল্যান্ড, এটার এগেনস্টে এটা সিকিউরিটি হিসেবে রেখে লোন নিয়েছো, এই ইমুভেবল প্রপার্টি হলে সেটাকে আমরা বলি মর্টগেজ। তার মানে মর্টগেজ ইজ এ সিকিউরিটি দ্যাট ইজ ইউজড অ্যাজ এ কোলাটরাল against taking loan, but the immovable property is used here, and it is basically used in long term and house loan or long term financing, but it is also used in short term as well. তো এটিকে বলা হয় মর্টগেজ। and finally লিয়েনটা কি? শুনতে পাচ্ছ তো? জি স্যার আমি শুনতে পাচ্ছি স্যার, বাকিদের কথা বলতে পারি না। তো এবারে আলাপ করবো আমরা লিয়েন। এই লিয়েনটা কি? লিয়েন ইজ এ লিগাল ক্লেম টু দ্য বরোয়ার্স প্রপার্টি। লিগাল ক্লেম অফ দ্য লেন্ডার টু দ্য বরোয়ার্স প্রপার্টি ইন কেস অফ ফেইলিয়ার অর ডিফল্ট। তার মানে লোন ব্যাংক দিয়েছে, তুমি নিয়েছো, কোনো কারণে তুমি এই লোনটা পেমেন্ট করতে ফেল করেছো, এখন ব্যাংক এটা রিকভার করবে কোত্থেকে? ব্যাংকের একটা লিগাল ক্লেম তৈরি হবে তোমার প্রপার্টির উপর। তোমার যদি কোনো প্রপার্টি থাকে, ল্যান্ড থাকুক, যাই থাকুক, গুডস থাকুক, ব্যাংক তখন দাবি করতে পারবে ওই তোমার প্রপার্টির উপরে, এটাই দাবিটা লিগাল ক্লেম। তার মানে তুমি লোন নিয়েছো, টাকা দিচ্ছ না, এখন ডিফল্টার হয়েছো, ব্যাংক এবারে তোমার বিরুদ্ধে মামলা করবে, কোর্টে গিয়ে বলবে এই লোকের এই প্রপার্টি আছে অথচ সে আমার টাকা দিচ্ছে না। তখন ব্যাংক শো করতে পারে আদালতে যে এই লোকের এই ল্যান্ড আছে অথবা বিল্ডিং আছে অথবা অন্য কোনো প্রপার্টি আছে। তখন কি করবে কোর্ট? কি করবে যে হ্যাঁ, যেহেতু এই লেন্ডারের লিয়েন আছে, লিয়েন বলতে এই যে লিগ্যাল ক্লেম আছে। ওয়ালাইকুম আসসালাম স্যার। আজকে ওই যে তো এই লিগ্যাল ক্লেম তুমি ভিডিওটা স্যার, রেকর্ডটা স্যার আজকে দিয়ে দিলে ভালো হতো স্যার। জি জি দিব। স্যার আজকে স্যার এর আগে যে চারটা ক্লাস হচ্ছে ওই চারটা রেকর্ডিং স্যার দিয়েন স্যার, আমার পড়ার জন্য স্যার লাগবে স্যার, একটু দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ক্লাস সব করে দেন স্যার, এডিট করেন না। আজকেটা বেশি ইমার্জেন্সি স্যার। আজকেরটাও দিয়েন স্যার, আর বাকি চারটাও দিয়েন স্যার, চারটা ক্লাসেরটাও দিয়েন স্যার, চারটা ক্লাস হচ্ছে সর্বমোট। আগের দুইটা স্যার কয়টা ক্লাস হচ্ছে? চারটা না দুইটা? আগে তিনটে ক্লাস হয়েছে, একটা তো ইন্টার্নশিপ নিয়ে আলাপ করলাম, দুইটা আছে। হ্যাঁ তিনটা, ওই তিনটে ক্লাসের স্যার ইয়াও দিয়েন স্যার, মোট চারটা ক্লাসে রেকর্ডিং দিয়েন স্যার। তো আমরা যেটি বললাম লিগ্যাল ক্লেম হলো লিয়েন। এখানে ব্যাংক কি করবে? ব্যাংক এই ক্লেম করবে তোমার প্রপার্টির উপর এবং এখান থেকে ব্যাংক আদায় করে নিবে, এটাকে বলা হয় লিয়েন। এই আদায় করার সিস্টেমকে বলে লিয়েন। তো ব্যাংক কিন্তু চাইলেই তুমি টাকা দিচ্ছ না, তোমার প্রপার্টি গিয়ে ল্যান্ড দখল করতে পারবে না, একটা সিস্টেম আছে। সিস্টেম কি? মনে করো এই যে আদালতে গিয়ে মামলা করবে, আদালত বলবে যে আচ্ছা এই প্রপার্টি থেকে তোমাকে, তখন বলবে যে তুমি লোনের টাকা দিয়ে দাও, না হলে তোমার এই প্রপার্টি এর ভ্যালু ব্যাংকের লোনের সমান, তাহলে এটা ব্যাংক নিয়ে নিবে। তখন আদালত ডিক্লেয়ার করলে তখন ওই প্রপার্টি নিতে পারবে। তো এটাকে বলা হয় লিয়েন। এই চার ধরনের সিকিউরিটি আমরা বললাম, একটি হলো হাইপোথিকেশন, একটি হলো প্লেজ, একটি হলো মর্টগেজ এবং আরেকটি হলো লিয়েন। এই শাওনকে এই টপিকটা দিয়েছি, সেটি হলো সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স। তো এই চ্যাপ্টারে মূলত আমাদের শেষ, এরপরে বাকিটা আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টার মোটামুটি শেষ, যদি না বুঝো বা কোশ্চেন থাকে বলো।
না স্যার, স্যার এই চ্যাপ্টারটা শুধু একটু দিয়ে দিতেন আমাদের খুব ভালো হতো স্যার। স্যার গতবার দিয়েছিলেন, তা কিভাবে জানি দিয়েছিলেন এই যে মিড টার্মে? যা যা পড়েছি সেগুলি ফাইনালের আগে আবার বলবো, কারণ এখন বললে আবারও জিজ্ঞেস করবে, আবারও বলতে হবে, এই জন্য একসাথে টোটালটা বলবো। না মানে স্যার যে একটা বুঝিয়েছিলেন না স্যার, বই আকারে দিলে স্যার ভালো হতো, যে মিড টার্মে যে দুটো বুঝিয়েছিলেন ওরকম দিলে স্যার ভালো হতো আর কি, আমি বসে বসে পড়তাম আর কি। কিসের বই? ওই যে মিড টার্মের আগে যেটা ওই যে ফাইল আকারে যে যেমন স্যার এবার ফাইনালে একটা বুঝিয়েছেন না যে এর মধ্যে ইমেলের মধ্যে ওরকম দিলে স্যার ভালো হয় স্যার। এটা এই চ্যাপ্টারটা একটা বই ওইটা তো এই বই টেক্সট বইয়ের বাইরে, এই জন্য দিয়েছি। স্যার টেক্সট বইয়ের ভিতরে আছে এটা। যেটা দিয়েছি ওটা টেক্সট বইয়ে নাই, এই জন্য দিয়েছি। ও আর ওটা স্যার স্যার আমি টেক্সট তো বই। আগের ক্লাসগুলি করতে পারিনি স্যার, এইটাই কি ফার্স্ট চ্যাপ্টার নাকি এর আগে আরেকটা চ্যাপ্টার পড়ানো হয়েছে? মিড টার্মে পরে ওটা দিয়ে তো শুরু করেছি। স্যার এখন কি স্যার সেকেন্ড চ্যাপ্টার ধরবেন নাকি স্যার ফার্স্ট চ্যাপ্টার পড়ালেন এখন এতক্ষণ? মিড টার্মের পরে তো এই চ্যাপ্টারটাই পড়েছি, সেটি শেষ করলাম। ও স্যার আমার এখন- চ্যাপ্টার 1 মানে যেটা স্যার বই পড়াইছেন এতক্ষণ ওটা বইয়ের মধ্যে আছে? জি জি, ও থ্যাংক ইউ স্যার, বুঝতে পারি। এইটা শেষ করলাম, এখন যেটা পড়বো ওইটা নতুন চ্যাপ্টার হবে মানে স্যার মোট একটা চ্যাপ্টার শেষ করলেন আর কি। ফাইনালের। স্যার অ্যাসাইনমেন্ট টপিক দিয়েছেন স্যার, ব্যাংক সোর্সেস অফ ফাইন্যান্সিং, যেটার ডেফিনেশনটা এটা তো স্যার পাইতেছে না স্যার। কি কোথায় পাও না? স্যার ওই যে আপনি যে শীটটা দিয়েছেন আর কি। বইয়ের মধ্যেই তো আছে। এখানে লেখা আছে যে আনসিকিউরড সোর্সেস অফ ফাইন্যান্সিং, এটা আনসিকিউরড এর মধ্যেই তো ব্যাংক। ব্যাংক লোনটা আছে এটার মধ্যে আর কি, ব্যাংক লোনটা হুম। ফার্স্টে, তারপরে তিনটা টাইপস। ঠিক আছে, ওখানেও আছে, আর এই যে আমাদের টেক্সট বই এখানেও আছে, ব্যাংক ফাইন্যান্স ফর ওয়ার্কিং ক্যাপিটাল এখানেও আছে। আচ্ছা, টেক্সট বইয়ের চ্যাপ্টারটা কি আর 15ই ওইটার চ্যাপ্টার সেম চ্যাপ্টার না? টেক্সট বইয়ের 31। 31। আচ্ছা তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ মোটামুটি। আমরা এরপরে আরেকটি চ্যাপ্টারে যাব, সেটা হলো রিসিভেবল ম্যানেজমেন্ট। এটা তো আগে পড়েছি তাই না? মিড টার্মে পড়েছি না এটা? মিড টার্মে কয়টা চ্যাপ্টার পড়েছিলাম? মিড টার্মে স্যার দুইটা চ্যাপ্টার পড়াইছিলেন স্যার, দুইটা স্যার বই শিট দিছিলেন আর কি জিমেলে। কোনটা কোনটা? স্যার জিমেলটা দেখতে হবে স্যার, আমার ঠিক খেয়াল নাই আর কি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 28 এটাকে মিড টার্মে পড়েছিলাম। স্যার ঠিক খেয়াল নাই আর কি। না পড়লে 28 দেখো, এটা দিয়ে শুরু করি। স্যার 28 এর স্যার একটু মানে ইয়াগুলো একটু স্ক্রিনে দেওয়া যাবে তাহলে স্যার এটা বুঝতে পারতাম। রিসিভেবল ম্যানেজমেন্ট, ক্রেডিট পলিসি, এগুলি সম্ভবত করিনি। ক্যাশ না স্যার ম্যানেজমেন্ট আচ্ছা, 28 পড়া হয় নাই স্যার, 28 পড়া নয়। মিড টার্মে বোধহয় মিড ক্যাশ স্যার পড়া হয়েছিল 27 আর হলো 30 ক্যাশ ম্যানেজমেন্ট না? ক্যাশ ম্যানেজমেন্ট, এটা 28 পড়া। 28 নিয়ে শুরু করি। 28 এটা আমাদের টেক্সট বইয়ের চ্যাপ্টার। তো টেক্সট বইয়ের মধ্যে এটি আছে, যাদের সামনে বই আছে তারা দেখতে পারো আর কি। এটার নাম হলো রিসিভেবলস ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যাক্টরিং। এখানে দুইটা পার্ট আছে, একটি হলো রিসিভেবলস ম্যানেজমেন্ট, কিভাবে এটি করব, আর একটি হলো ফ্যাক্টরিং। তো আজকে আমরা এটা শর্টলি কিছু আলাপ করব যে এই দুইটা পার্টের মধ্যে কি কি থাকবে। তো ফার্স্ট অফ অল রিসিভেবল ম্যানেজমেন্ট। রিসিভেবল বলতে তো আমরা বুঝি যে when we সেল অন ক্রেডিট। এতক্ষণ আলাপ করেছি পারচেজ অন ক্রেডিট, আর এখন হলো সেল অন ক্রেডিট। তো when we sell on credit, then debtors created or the account receivables is created. আমরা বাকিতে বিক্রি করলে ডেটর্স তৈরি হয়, আর এই ডেটর্স এর নামই হলো রিসিভেবলস। অ্যাকাউন্টিং এর ভাষায় বা ফাইন্যান্সের ভাষায় রিসিভেবলস বলে, এটাই ডেটর্স। এখন প্রশ্ন হলো আমরা এদেরকে কিভাবে ম্যানেজ করব।
তার মানে বাকিতে বিক্রি করব, ইচ্ছা মতো করব, নাকি এর কোনো নিয়ম কানুন আমরা মেনটেন করব। ওকে, যদি এরকম হয় যে কাস্টমার আসলো আর আমরা বাকিতে বিক্রি করতেই থাকলাম, তো এই বাকিতে বিক্রি করতে করতে তো তাহলে কি হবে, যে এক সময় গিয়ে তো আর রিকভারি হবে না, তখন ব্যবসা গোটাই চলে যেতে হবে। এরকম হয় অনেকে, দেখবে যে ব্যবসা শুরু করেছে, তারপরে এত বেশি বাকি পড়ে গেছে যে শেষে আর রিকভারি হয় না, এবারে ব্যবসা গুটিয়ে বিজনেস বন্ধ করে দিতে হয়। এরকম দেখবে অনেকে আছে ছোটখাটো বিজনেস করে, এদের স্যার ক্ষেত্রে আমাদের এগুলি বেশি হয়। বিশ্ববিদ্যালয়ে কোন কোন স্যার ব্যবসা করে স্যার বলতে পারেন, মানে ডিপার্টমেন্টে আপনি বলছিলেন না যে কারা কারা কোন কোন স্যার বিজনেস করে, সেটা দিয়ে তুমি কি করবে? এটা জানতাম আর কি, মানে অনলাইনে, ব্যবসার ব্যাপারে অ্যাডভাইস নিতাম অনলাইনেই আর কি। খুঁজে, অনলাইনেই খুঁজো, অনলাইনেই পাবে অনেককে। স্যার একটু বলেন স্যার, আমি যে জানতাম যারা না, অ্যাডভাইস অনলাইনে নিতাম। আছে তাদেরটাই তো জানো তুমি, সেগুলিই খুঁজো, আর যারা অনলাইনে নাই সেগুলি খোঁজার দরকার কি, অনলাইনের গুলিই তো আছে অনেক। স্যার জানা মতো 26 স্যার করে, আর স্যার আর কোন স্যার করে না আমার জানা মতে। তাহলে তুমি তো জানো, যারা করে তাদের সাথেই আগে যোগাযোগ করো, অনলাইনেই তো আছে অনেকে। তো যেটি বললাম, এই যে বাকিতে সেল করে করে এরকম হয়, মনে করো এলাকার এক মুদির দোকানদার 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, এখন এলাকার লোকজন এগুলি গ্রামে বেশি হয় দেখবে, যে বাকিতে দিয়ে এলাকার লোকজন সব বাকি খেয়ে এখন হালখাতা করলো, বা এটা আদায় করার জন্য হালখাতা করে। তো এগুলি করার পরেও লোকজনের টাকা দিচ্ছে না, তো টাকা না দেওয়াতে ওর বিজনেস কেমনে চলবে? পরে এগুলি ব্যবসা বন্ধ করে দিয়ে, আর লোকজন আর কেউ টাকাও দেয় না, ওর ব্যবসাও বন্ধ। তো এই যে এইটার সমস্যাটা কি? সমস্যাটি হলো রিসিভেবলস ম্যানেজমেন্টের সমস্যা। তার মানে আমরা বিজনেস, উই ক্যানট থিঙ্ক বিজনেস আদার দ্যান সেলিং অন ক্রেডিট, মানে বাকিতে বিক্রি করা ছাড়া আমরা তো বিজনেস চিন্তাও করতে পারবো না। এটা ঠিক আছে, কিন্তু কিভাবে বাকিতে করব, কাদের কাছে করব, তারপরে এই নিয়ম কানুনগুলি আমরা এই চ্যাপ্টারে মূলত শিখবো, যাতে করে তুমি বাকিতে বিক্রি করলেও এটা রিকভারির সমস্যা তৈরি না হয়। স্যার ক্লাস কটা পর্যন্ত হবে স্যার? মানে আজান দিছি তো ওই জন্য জিজ্ঞেস করলাম। যে 1টা 10-এর মধ্যে শেষ করব, তোমরা নামাজে যেতে পারবে। তারপর একটা 1টা 10-এ শেষ করব, তারপরে নামাজে যাবে, সমস্যা আছে? হুম, এখন তো 1টা বাজে, আর 10 মিনিটের মধ্যে শেষ করব। তো যেটি বললাম রিসিভেবল ম্যানেজমেন্ট, তাহলে রিসিভেবলস বলতে কি বুঝি বললো তো একজন? স্যার যেটা গ্রহণ করা হয় আর কি। কি গ্রহণ করা হয়? হুম, রিসিভেবল ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? এতক্ষণ বললাম না, বলো একজন, রিসিভেবল কি? তার মানে কেউ শুনো নাই? রিসিভেবল দেনাদার পাওনাদার এই জাতীয় স্যার, একটা ভুলে গেছি আর কি, মানে মিল খাইতে পারতাছি না। রিসিভেবল স্যার অ্যাকাউন্টে পড়ে অ্যাকাউন্ট রিসিভেবল পড়ছিলাম স্যার। এতক্ষণ যে আমি আলাপ করলাম, তাহলে কি আলাপ করলাম, কার সাথে কথা বললাম এতক্ষণ? রিসিভেবল নিয়ে অনেক কথা বললাম না, বাকিতে বিক্রি করলে রিসিভেবল হয়। স্যার, আরমান ভাই আর ঈশা পাখি বা রিফা পাখি আছেন নাকি চলে গেছেন? সবাই তো আছে এখানে। জি স্যার, সবাই আছে স্যার। তো রিসিভেবল কি বলেছি, ওয়েন উই সেল অন ক্রেডিট, বাকিতে বিক্রি করলে উদাহরণ দিলাম না, এলাকার স্যার বাকি গ্রামের তো জি স্যার। মুদির দোকানদারের এক্সাম্পল দিলাম। এখন যদি জি কিছুই না বলতে পারো, তাহলে আমি কি বললাম এতক্ষণ? তো বাকিতে বিক্রি করলে কি হয়?
অ্যাকাউন্ট Account রিসিভেবল তৈরি receivable। হয়, অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হয়। এটা আরেকটি নাম কি? Trade debtors। ডেটর্স বা ট্রেড ডেটর্স বা ডেটর্স। তো এখন আমরা দেখব যে এই ক্রেডিট পলিসিটা কি হবে। ক্রেডিট পলিসি বলতে যে বাকিতে বিক্রি করব এই রিলেটেড যে পলিসি। এই ক্রেডিট পলিসির মধ্যে অনেকগুলি বিষয় থাকবে। কি কি থাকবে? ফার্স্ট অফ অল ক্রেডিট স্ট্যান্ডার্ড থাকবে, তারপরে থাকবে ক্রেডিট টার্মস এন্ড কালেকশন এফোর্ট, এবং এই তিনটার কম্বিনেশনই হলো ক্রেডিট পলিসি। ক্রেডিট পলিসি কি কি বিষয় থাকবে এর মধ্যে একটি হলো ক্রেডিট স্ট্যান্ডার্ড। ক্রেডিট স্ট্যান্ডার্ডটা কি? তার মানে বাকিতে বিক্রি করব কাদের কাছে, একটা স্ট্যান্ডার্ড সেট করব, একটা বেঞ্চমার্ক থাকবে। যে কেউ আসলেই কি আমরা সেল করে দিব? কেউ এসে বলল যে আমি আপনার কাছ থেকে কিনবো, 6 মাস পরে টাকা দিব, তার মানে এই লোক বললেই কি আমি দিয়ে দিব? আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। সেই স্ট্যান্ডার্ডের মধ্যে যদি পড়ে তখন আমরা দিব। এখন স্ট্যান্ডার্ডটা কিভাবে সেট করব? এই লোককে আমরা কিভাবে মেজার করব? তুমি যাদেরকে চিনো সেটা তো তুমি সহজেই বুঝতে পারবে যে এই লোকটা কি আসলে পেমেন্ট করবে কিনা, নাকি আমার সাথে আবার 2 নাম্বার করবে। সে কি টাকা পেমেন্ট করবে না এরকমের কোনো ধান্দা আছে কিনা। থাকে না এরকম অনেকের, যে ব্যাংক থেকে লোন নিয়েছে, লোন নেওয়ার সময় টার্গেট থাকে যে এই লোনের টাকা আর শোধ করবে না, এরকম আছে অনেক। তো তোমার কাছ থেকে বাকিতে নিয়েছে, তার মানে নেওয়ার সময় ওর চিন্তা ভাবনা হলো যে তোমাকে আর টাকা দেবে না, তেমন নিয়ে কেটে পড়লো। এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করব। স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবে কি 5C থাকবে। 5C থাকবে। 5C বলতে এক একটা সিতে সি ফর ক্যাপিটাল, সি ফর কোলাটারাল, সি ফর ক্যারেক্টার, সি ফর কন্ডিশন। তো এই যে কয়টা বললাম, আর সি ফর ক্যাপাসিটি, এই 5টা সি এর কথা বললাম। এই 5টা সি দেখে তারপরে আমরা বাকিতে বিক্রি করব। তার মানে এই লোকের যদি ক্যারেক্টার ভালো হয়, ক্যারেক্টার বলতে এখানে যে পেমেন্ট করবে কিনা, সেই পেমেন্ট বিহেভিয়ার কেমন, অনেস্ট হয়, তারপর তার কন্ডিশনগুলি মানে মেনে নিতে পারে, অথবা সে নিজস্ব ক্যাপিটাল আছে কিনা, বিজনেস করবে নাকি আমার টাকা দিয়েই সে চলবে। তো এই সবগুলি সি, সবগুলি মেজার করে আমরা ডিসিশন নিব একে বাকিতে বিক্রি করা যাবে কিনা। এই যে 5Cর একটা স্ট্যান্ডার্ড সেট করলাম, এটাই হলো ক্রেডিট স্ট্যান্ডার্ড। আমরা যে কেউ আসলেই আমরা কিন্তু বাকিতে দিব না, আমরা কি করব, আগে মেজার করব যে 5C অনুযায়ী তাকে দেয়া যায় কিনা। যদি যায় তাহলে বলবো ইয়েস, আর না গেলে বলবো সরি, উই ক্যানট সেল ইউ অন ক্রেডিট। বুঝছো? বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। তারপরে ক্রেডিট টার্মস। ক্রেডিট টার্মস বলতে বাকিতে বিক্রি করলে তো অনেক টার্মস অফ ট্রেড যেটি বলে এটি থাকে। এটি আমরা আগেও দেখেছিলাম, মানে 2, 10, নেট 30, এগুলিকে বলে ক্রেডিট টার্মস। মানে সেল করার সময় তোমাকে এরকম তো একটা টার্মস দিতে, 2, 10, নেট 30 মানে হলো যে ইউ উইল সেল অন ক্রেডিট and you will provide 2% discount if you are paid by 10 days and credit period is 30 days. 30 দিনের জন্য বাকিতে বিক্রি করেছো, 10 দিনের মধ্যে পে করলে তুমি 2% ডিসকাউন্ট প্রোভাইড করবে। এটাই হলো ক্রেডিট টার্মস 2, 10, নেট 30। ঠিক আছে? তো এখন
এই ক্রেডিট টার্মস গুলি কত হবে? এখন তুমি কি 30 দিবে নাকি 45 দিবে নাকি 60 দিবে? তার মানে কতদিন তুমি বাকিতে বিক্রি করে ওই লোককে সময় দিবে, এটা ডিপেন্ড করে। তুমি যদি চাও যে সেলস বাড়াবো, সেলস বাড়ানোর জন্য তুমি কি করতে পারো? টাইম বেশি দিতে পারো, লোকজন বেশি কিনবে। কারণ তুমি যদি আজকে বাকিতে বিক্রি করে 15 দিন পর টাকা চাও, তাহলে যে পরিমাণ লোক বাকিতে কিনবে, আর 2 মাস পরে টাকা চাও, তাহলে তো আরো বেশি লোক কিনবে, কারণ অনেক পরে টাকা দিতে হচ্ছে। 6 মাস পরে টাকা চাইলে আরো বেশি লোক কিনবে। তার মানে if you want to increase sales, then you will flexible, you will make flexible in your credit terms. টার্মস কে তখন ফ্লেক্সিবল করে দিবে, অথবা ডিসকাউন্ট বাড়িয়ে দিবে, 2% না দিয়ে তুমি 4% দাও, 3% দাও, তখন সেলস বেড়ে যায়। এই জন্য এটিও ক্রেডিট পলিসির আরেকটি দিক, যে হোয়াট উইল বি দ্য ক্রেডিট টার্মস, টার্মস অফ ট্রেড। এই জন্য ক্রেডিট টার্মসটিও ক্রেডিট পলিসির একটি ইম্পর্ট্যান্ট বিষয়, এবং এটি তুমি ডিসাইড করবে যে ডিসকাউন্ট কি হবে, ক্রেডিট পিরিয়ড কি হবে, ডিসকাউন্ট পিরিয়ড কি হবে, এগুলি তোমাকে সেট করতে হবে। তুমি যদি আবার টাইট শিডিউলে থাকো, যে না রিকভারির সমস্যার মধ্যে আমি যাবই না, তখন তুমি কি করবে? যে 15-20 দিনের বেশি তো আর কাউকে সময় দিবে না, এর মধ্যেই তুমি বাকিতে সেল করবে। সেক্ষেত্রে আবার তোমার সেলস কমে যেতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। তো এক একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার এক এক ধরনের পলিসি অ্যাডপ্ট করে থাকে। যার সেলস বেশি বাড়ানো দরকার, যে বেশি রিস্ক নিতে পারে, সে হয়তো তোমার ক্রেডিট টার্মস ফ্লেক্সিবল করে দিবে। দেন ফাইনালি কালেকশন এফোর্ট। কালেকশন এফোর্টটা কি? যে আমরা বিক্রি করে দিয়েই শেষ, বিষয়টি এরকম না, যে আমরা খোঁজ খবর নিব এটি যাতে কালেকশন হয় বা রিকভার হয়। এই জন্য বিক্রি করলাম, বিক্রি করার পরে লোকের সাথে রিলেশন মেনটেন করা, যে সে টাইমলি দিচ্ছে কিনা, তাকে বার নক করা, মানে আপনার কাছে একটা পেমেন্ট পাবো আমরা আগামী 1 মাস পরে দেওয়ার কথা, এটা মনে করিয়ে দেওয়া বারবার। এখন যদি এরকম হয় আবার প্রতিদিন ফোন দিয়ে তুমি বিরক্ত করছো তাকে, যে টাকা দেন টাকা দেন, তাহলে সেটা আবার হবে না, সে বিরক্ত হবে। 1 মিনিট। ওর ক্লাস কি শেষ? তো যেটি বললাম, বারবার নক করলে তো সে বিরক্ত হয়ে যাবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে যেটি করতে হবে, যে তাকে রিমাইন্ডার দেয়া এবং কনভিন্সিং ওয়েতে তার কাছ থেকে সময় নেওয়া এবং রিমাইন্ডার দেয়া, যে আগামী 15 দিন বা 1 মাস পরে আপনার কাছে একটা পেমেন্ট পাবো। তো এটা সফটলি তাকে বলা। তো এটাকে বলা হয় কালেকশন এফোর্ট। তো এই এফোর্ট যদি থাকে এরকম আমাদের, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? টাইমলি আদায় করতে পারবো, রিকভারি হবে। তাহলে এই 3টি বিষয় বললাম, একটি কি কি বলো? 3টি বিষয় ক্রেডিট পলিসির মধ্যে 3টি বিষয় কি বললাম? ক্রেডিট স্ট্যান্ডার্ড, ক্রেডিট টার্মস, ক্রেডিট এফোর্ট। ক্রেডিট এফোর্ট। এই 3টার কম্বিনেশনই হলো আমাদের ক্রেডিট পলিসি ফর্মুলেশন হবে। এটি মেনটেন করে তুমি যদি ক্রেডিট পলিসি ফর্ম করো, সেক্ষেত্রে আমরা ওই সমস্যাটি আর দেখব না, যে বাকিতে বিক্রি করে করে বিজনেস বন্ধ হয়ে গেল, এ জাতীয় সমস্যা তৈরি হবে না। এবং পলিসি তুমি এই নিয়ম মেনেই তোমাকে অ্যাডপ্ট করতে হবে। ওকে, সবাই বুঝছো? জি স্যার। তাহলে আমরা এই ক্রেডিট পলিসি পর্যন্ত আজকে পড়লাম। না বুঝলে বা কোশ্চেন থাকলে বলো, এরপরের টপিকে আগামী ক্লাসে যাব আমরা। আরমান, জি স্যার। শুনতেছো তো? জি স্যার, শুনতেছি স্যার। ওকে, তাহলে কোনো সবাই বুঝছো যা পড়েছি? বা কোশ্চেন থাকলে বলো, আর না থাকলে তো আমরা শেষ করব। স্যার অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট কবে?
অ্যাসাইনমেন্টের আবার লাস্ট ডেট কি বললাম না, আগামী সপ্তাহের ফার্স্ট ক্লাস সোমবার। আগামী আগামী সপ্তাহে ফার্স্ট ক্লাস সোমবার। আর স্যার কি জানি বলে কত মার্কসের এটা? 10 মার্কস 10 মার্কস 10 মার্কস। স্যার স্যার ওই 10 দিন মার্কস। যেহেতু স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, ওই দিন যেহেতু স্যার আমাদের একটু প্রিপারেশন ব্যাপার আছে স্যার, ওই ক্লাসটা কি আমাদের শিডিউল অনুযায়ী নেওয়া যায় স্যার? নিলে ভালো হতো স্যার। বিকালে বিকালে জি, নিলে স্যার। তো সমস্যা নাই, কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে যায় যে তড়িঘড়ি করে আবার আজান দিয়ে দেয়। না এটা ঠিক আছে, স্যার, ওই স্যার দিন কি প্রিপারেশন নিব স্যার বললাম না স্যার ওই একটু। জাস্ট ওই দিন যাই আমাদের নেন না স্যার। স্যার প্রিপারেশন জি। কি নিব স্যার বললাম না স্যার, আমরা তো স্কুলে অ্যাসাইনমেন্ট দিই স্যার, ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট দিই স্যার, আমাদেরকে বলে যে এই অ্যাসাইনমেন্টটা দাও, আমরা টস 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 করে স্যার রিডিং করে চলে যাই স্যার, আমরা কি এরকম না, করব না। নাকি বললাম? প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট তো প্রেজেন্টেশন এটা দিবা, আমাকে এটা তুমি সহজ কথা ভাইবা বলতে পারো স্যার, আমাকে সহজ তো কথা আর এটা কিছু ভাইবা দিতে বলতে। হবে না, আমাকে তো এটা তো কিছু আর দিতে হবে না, প্রেজেন্টেশন দিব। তো কিভাবে প্রেজেন্টেশন দিব স্যার একটু বলে দেন স্যার, বুঝি নাই স্যার। ফর্মাল ড্রেস ট্রেস হইব। হ্যাঁ, এই আর প্রেজেন্টেশন কি। কিভাবে দেয় তুমি জানো না? তুমি বলবে স্যার ইন্ট্রোডিউস স্যার করবে, তুমি ইন্ট্রোডিউস করবে, তারপরে বলবে তোমার টপিক কি, এগুলি তুমি এখানে বলবে, স্যার আমরা মানে শুনবো, কোশ্চেন মানে স্যার থাকলে আমরা 2021 কোশ্চেন সালে আর করব। কি ফর্মাল ড্রেস পরা থাকবো, আর কিভাবে দিব আর কি? জি জি, প্রেজেন্টেশন তুমি দাওনি ক্লাসে? স্যার দিছি স্যার, আমাদের স্যার পাওয়ার পয়েন্ট স্যার কত নাই মিনিট স্যার। টাইম দিবেন একজনকে? ওই যে বললাম ম্যাক্সিমাম 5 মিনিটস, 5 মিনিটস এর মধ্যে শেষ স্যার করব। তাহলে স্লাইড মানে স্যার কয়টা স্লাইড এভাবে তুমি স্লাইড করব? তুমি চাইলে তুমি কয়টা স্লাইড করতে চাও, 3টা 4টা করো, তুমি যদি স্লাইড দেখাতে চাও দেখাও। স্যার স্যার আমি স্লাইডে স্যার হাতে কিভাবে কলমে লিখবো দেখাবো স্যার, স্যার? তারপর স্যার আপনাকে বলবো স্যার, হবে না স্যার? তুমি কেমনে করবে সেটা তোমার ইচ্ছা, যেমনি সুবিধা হয় করো, কিন্তু দেখে দেখে পড়বে না, সহজ কথায়। যে বই দেখে 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 বলবো না। বই দেখে দেখে পড়তে থাকবে, এরকম রিডিং পড়লে চলবে না তোমাকে। কিন্তু স্যার আমাদের তো স্যার এইভাবে পড়াইছে স্যার, সবসময় দেখছি স্যার বলছে এই পড়াও তোমরা, আমরা স্যার রিং পড়ে গেছি স্যার সবসময়। কোথায় রিডিং করে গেছে? জি স্যার, আরস স্যার, তারপরে আবু সুফিয়ান স্যার, এরা তো স্যার এইভাবে নিছে স্যার। তুমি স্যারদের স্যার কথা বলো না। এই যেসব স্যার চলে গেছে ওদের সাথে, আচ্ছা স্যার মানে প্রেজেন্টেশন তো স্যার স্লাইডটা কিভাবে আমরা শো করবো স্যার? স্লাইড এটা কি আপনার মতো কিভাবে করবে? রেকর্ডিং? জি স্লাইড স্যার। ওই যে শেয়ারে গিয়ে করবে, ও এখানে করা যাবে স্যার? এই যে শেয়ার স্ক্রিন আছে না এখানে। ও মানে স্যার এই যে আপনি যেভাবে স্যার রেকর্ডিং করে স্লাইডটা আমাদের দেখে দেখে পড়ান বা তুমি আমরা তুমি পড়ি ওই যেভাবে। ইয়া করো, শেয়ার শেয়ার স্ক্রিনে ক্লিক করো, এখনই দেখতে পাবে, শেয়ার স্ক্রিন দাও, শেয়ার স্ক্রিনে ক্লিক করো। জি স্যার আসছে না, মাইক্রোসফট অন ড্রাইভ হ্যাঁ, ওইখান ডকুমেন্ট থেকে ফটো বক্স। ওইখান থেকে তুমি ওপেন করে ওখান থেকে দিলেই এখানে সবাই দেখতে পাবে। ও আচ্ছা স্যার ঠিক আছে। তো লাইট বানাবো। এই হলো বিষয় আর কি। তো ইনশাআল্লাহ, আর আগামীকাল তো ক্লাস আছেই আমাদের, তোমরা কাজ জি শুরু স্যার। করো। স্যার আরেকটা সমস্যা হলে কথা ছিল। বলো। স্যার আমাদের যে আজকে যে বই থেকে চ্যাপ্টারটা পড়াইছেন, আগে কি কোনো শীট দিয়েছিলেন মেইলে? না, আমরা ওই যে লাইবিলিটি ম্যানেজমেন্টে একটা ইয়ে দিলাম না, পিডিএফ দিলাম না, সেটাই। স্যার ওইটা তো পাইনি স্যার, এই জন্য বললাম তো এটা কি কি মেইল বলেন করে আপনি দিয়েছি? পান না এতদিন? কেন, মেসেঞ্জারই তো দিয়েছিলাম। মেসেঞ্জারে দিচ্ছে, আমি আবার আমার মেসেঞ্জারে ভাইয়ের আছে? থেকে নিছি। মেসেঞ্জারই তো আচ্ছা আমি আছে। পাঠাই দিব না আপনারে, জিমেল আইডি দিন। ঠিক আছে, ওকে। মাসে 2021 সালে বা আমাদের প্রেজেন্টেশন আর কি। জি হ্যাঁ হ্যাঁ। ইনশাআল্লাহ। ওরে আল্লাহ রে। সবাই সবাই ইয়া করো, রেডি করো, আর আজকেই কাজ শুরু করো, তাহলে কালকে সমস্যা হলে কালকে আবার আলাপ করে নিতে পারবে ইনশাআল্লাহ। স্যার ওই ব্যাংক শর্টস ডেফিনেশনটা এটা কি ব্যাংক লোন থেকে ব্যাংক লোন কাকে বলে, এইটাই তো। জি স্যার আচ্ছা স্যার ঠিক আছে। এটা কোনো, আর যে কোনো টপিক যদি তুমি কোথাও খুঁজে না পাও, গুগলে জাস্ট টপিকটা দিয়ে সার্চ করবে, অনেক কিছুই তো পেয়ে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।